ফিওনা রান্নাঘরে ব্যস্ত, প্রতিটি পদে তাকে নতুন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। পুরোপুরি অচেনা এই পরিবেশে হাতের কাজ থেকে চোখ সরানোর সুযোগ নেই। নানা ধরনের সবজি, মশলা আর মাছের অদ্ভুত গন্ধে পরিবেষ্টিত হয়ে আছে রান্নার প্রক্রিয়া। কখনো ভুলভাল কাটা সবজির টুকরো, কখনো বা হাতের আঙুলের ওপর কাটার আঁচড়। অবশেষে ঘন্টার পর ঘন্টা ফিওনা কাটিয়ে যখন রান্না শেষ করে, তখন বিকেলের আলো আবহাওয়াকে শান্ত করে দিয়েছে। হাঁড়িগুলোতে রান্না করা নানান পদ জমা হয়েছে, কিন্তু তার মাথায় এখনো আতঙ্কের ছায়া। এই মেয়ে, শোনো। আলভিরার কণ্ঠস্বর তাকে ভেঙে দেয়। সবগুলো খাবার ওই লিভিং রুমের ডাইনিং টেবিলে সাজিয়ে রাখো। ফিওনা দীর্ঘশ্বাস ফেলে, একে একে হাঁড়িগুলো ডাইনিং টেবিলের দিকে নিয়ে যেতে থাকে। প্রতিটি হাঁড়ির ভারিতা তার শরীরকে ক্লান্ত করে তুলেছে। মনে হচ্ছে সমস্ত কাজ একাই করার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। অবশেষে সবকিছু টেবিলে রেখে যখন সে দাঁড়িয়ে, মনে হচ্ছে পৃথিবীর বোঝা তার কাঁধ থেকে মুক্ত হয়েছে। বলছি, কাজ তো শেষ, এবার কি আমি খাবার খেতে পারবো? ফিওনা আলভিরার দিকে তাকিয়ে প্রশ্ন করে। আলভিরা তার দিকে ফিরে তাকিয়ে, কাজ এখনো বাকি আছে। এখানে সব আমাদের খাবার দেওয়া হয়েছে। প্রিন্স অরিজিন কি আমাদের সাথে বসে খাবে নাকি? ওনার খাবার আলাদা রেডি করে ওনার রুমে দিতে হবে। রুমে? ওনার রুম তো আমি চিনি না। আমি চিনিয়ে দেব, তাড়াতাড়ি করো। প্রিন্সের এতক্ষণে বোধহয় খিদে পেয়েছে। ফিওনার মনে অস্থিরতা জন্ম নেয়, কিন্তু সে চুপ করে কিচেনে ফিরে আসে। রান্নার অভিজ্ঞতা হয়তো খুব একটা স্বস্তি এনে দেয়নি, কিন্তু প্রিন্সের জন্য তার তৈরি করা খাবারগুলো তাকে ভিন্ন আত্মবিশ্বাসের পথে নিয়ে যাচ্ছে। ফিওনা পুনরায় কিচেনে ঢুকে সার্ভিং ট্রলিতে বড় বড় প্লেট আর বাটিতে খাবার সাজাতে শুরু করে। নানান পদ, সবজি, মাংস আর ড্রাগনদের জন্য বিশেষ প্রস্তুত করা ব্যঞ্জনগুলো একের পর এক ট্রলিতে সযত্নে রাখছে। একসময় আলভিরা কিচেনে প্রবেশ করে। গোছানো শেষ হতে দেখে সে স্বস্তি নিঃশ্বাস ফেলে। ফিওনার দিকে এক নজর তাকিয়ে বলে, সব প্রস্তুত? হ্যাঁ, কিন্তু একটা প্রশ্ন আছে। এই কাঠের সিঁড়ি দিয়ে সার্ভিং ট্রলি দোতলায় কিভাবে নিয়ে যাব? আলভিরার মুখে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে। ফিওনার অনভিজ্ঞতা তাকে মজার কিছু মনে করাচ্ছে। এটা নিয়ে চিন্তা করো না। এখানে ড্রাগন প্রাসাদে সব কিছুর জন্য ব্যবস্থা থাকে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে খাবার নিয়ে দোতলায় যাবে। দোতলায় উঠানোর জন্য আমাদের সিঁড়ির পেছনের দিকে লিফট আছে। ট্রলি নিয়ে সেটা ব্যবহার করতে হবে। ফিওনা একটু স্বস্তি অনুভব করে বলে, যাক, কাজ কিছুটা তো সহজ হয়ে গেল। তবে তাড়াতাড়ি করো, প্রিন্স অরিজিন ক্ষুধার্ত, আর ওনার খাবারের সময় দেরি করা চলে না। ফিওনা খাবারের ট্রলি নিয়ে সিঁড়ির পেছনে লিফটে উঠে পড়ে। লিফট দ্রুত দোতলায় উঠে যায়। তার মনে উত্তেজনা আর বিভ্রান্তি, কারণ সে এই ধরনের পরিস্থিতির সাথে কখনোই আগে পরিচিত হয়নি। আলভিরা আগেই তাকে সতর্ক করে দিয়েছে, জ্যাসপারের রুমের সামনে এসে দাঁড়ালেই তাকে বুঝতে হবে কিভাবে খাবার পৌঁছে দিতে হবে। লিফট থেকে নেমে করিডোর পেরিয়ে ফিওনা নিজের কক্ষে পার হয়ে শেষের দিকে পৌঁছে যায়। আলভিরা দেয়ার নির্দেশ অনুযায়ী সে দেখতে পায় একটি গ্লাসের তৈরি বিশাল কক্ষ, সম্পূর্ণ স্বচ্ছ কাচের দেয়াল যা বাইরে দৃশ্যকে দৃষ্টিগোচর করে, কিন্তু ভেতরের কোনো কিছুকেই বাইরে থেকে বোঝা যায় না। কিন্তু একটু ফিওনা অবাকই হয়ে যায়। ট্রলি একপাশে রেখে সে গ্লাসের চারপাশে হাত বোলাতে থাকে। মনে হলো কোনো সিক্রেট মেকানিজম খুঁজে পেতে পারে। তার আঙুলগুলো কাচের উপর দিয়ে ধীরে ধীরে বোলাতে থাকে, কিন্তু কিছুই ঘটে না। কোনো বোতাম নেই, কোনো শব্দ নেই। এ যেন রহস্যের চূড়ান্ত বিন্দু। সে ভাবছে কিভাবে ভেতরে প্রবেশ করবে বা খাবার পৌঁছাবে। একটু হতাশ হয়ে ফিওনা একবার পিছনে তাকায়। তার মনে প্রশ্ন জাগে, এতক্ষণে যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে কি হবে? ফিওনা কিছুক্ষণ আগেও দ্বন্দ্বে ছিল, কাচের দেয়াল কিভাবে পার হবে, কিভাবে পৌঁছে দেবে খাবার, কিন্তু হঠাৎ পেছন থেকে এক গভীর রহস্যময় কণ্ঠ তার মনোযোগ ভেদ করে। হ্যাঁ মেয়ে, এখানে কি করছো আমার কক্ষের সামনে? আতঙ্কের ঘোর কাটিয়ে ঘুরে দাঁড়ায় ফিওনা। তার শ্বাস এক মুহূর্তের জন্য থেমে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে জ্যাসপার। অপ্রার্থিব সৌন্দর্য আর গম্ভীর আভিজাত্যে ভরা, গায়ে সাদা সিল্কের বাসরোব,
যার উপর বিকেলে সূর্যের সোনালি আলোক রশ্মি এসে পড়েছে। সেই আলোয় তার ত্বক সোনালি বর্ণে ঝলমল করছে, তার চুল সদ্য ধোয়া চপচপ করে পানি পড়ছে, আর সেই পানির ফোঁটাগুলো তার গালের উপর মুক্তোর মতো চিকচিক করছে। বাথরুমের ফাঁক গলিয়ে ঘাড়ের ট্যাটুটা অর্ধেক অংশ দেখা যাচ্ছে। ট্যাটুর রং সবুজ, যা নরম গাঢ় সাদা। বাথরুমের স্নিগ্ধতার মধ্যে ট্যাটুর তীক্ষ্ণ রেখাগুলো এক অনন্য কল্পনার উন্মোচন করছে। জাসপারের সবুজ নেত্রপলক দুটো ফিওনার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে, গভীর, প্রশান্ত, কিন্তু বর্ণাতীতভাবে তীব্র। মনে হচ্ছে সেই চোখ জোড়া ফিওনার আত্মা অবধি বিদ্ধ করেছে। ফিওনার মনকে আচ্ছন্ন করে ফেলেছে সে দৃশ্য। সে স্থবির হয়ে তাকিয়ে আছে। সমস্ত পৃথিবী এই এক মুহূর্তে এসে থেমে গেছে। জাসপারের চেহারার প্রতিটি রেখা আর ভিজে চুলের ঝরঝরে ভাব, তার শরীরের প্রতিটি অনমনীয় ভঙ্গি ফিওনাকে কোনো মায়াজালে আটকে ফেলেছে। ফিওনার মনে হচ্ছিল এই মুহূর্তে তার স্থিতিরা ধোঁয়াচে হয়ে গেছে। সে কোথায়, কি করছে, কি উদ্দেশ্য এখানে এসেছে, সবকিছু ধীরে ধীরে মুছে যাচ্ছে। তার দৃষ্টি এখন কেবল একটি মাত্র বিন্দুতে আটকে গেছে, আর তা হলো জাসপারের সেই অদ্ভুত আকর্ষণীয় উপস্থিতি। জাসপার ফিওনার এমন অন্যমনস্ক দৃষ্টিতে কিছুটা বিরক্ত হয়। ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে ফিওনার একদম সামনে দাঁড়ায়, এতটাই কাছে যে তাদের মধ্যে দূরত্ব বলতে কিছুই রইল না। তার শীতল দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠে, চোখে এক ধরনের জিজ্ঞাসু তিরস্কার, কণ্ঠে গভীর অথচ প্রখর সুর প্রশ্ন করে, কি হলো? জবাব দিচ্ছ না কেন? এভাবে কি দেখছো তাকিয়ে? কোনোদিন চোখের সামনে পুরুষ মানুষ দেখো না নাকি? জাসপারের তীক্ষ্ণ কণ্ঠ সম্বিত ফিরে পায় ফিওনা। তার কথাগুলো বাস্তবার কষাঘাতে ফিওনাকে ফিরিয়ে আনে। নিজের উপরেই বিরক্ত তৈরি হয়। এতক্ষণ কিভাবে এমনভাবে তাকিয়েছিল একজন পুরুষ মানুষের দিকে, তাও এই অদ্ভুত ড্রাগন পুরুষের দিকে। বাহ্যিক সৌন্দর্য যেমনই হোক, ফিওনা জানে এই আগুনের দানবটির আসল রূপ কতটা ভয়ঙ্কর। মৃদু স্বরে ফিওনা নিজেকে সামনে নিয়ে বলে, আপনার খাবার নিয়ে এসেছি। আলমিরা বলল আপনি নাকি কক্ষে বসে খাবেন, তাই। জাসপার ছোচের কোণে বিদ্রুপের হাসি খেলে যায়। বাহ, এখন তো দেখছি আমার বিষয়ে ভালো যত্ন করছো। কি সুন্দর ভোল পাল্টে ফেললে। তারপর হঠাৎ স্লাইডিং ডোরটি নীরবে খুলে যায়। ফিওনার সামনে প্রকাশিত হয় জাসপারের কক্ষ। সেখানে আলো ছায়ার খেলায় ঘেরা স্নিগ্ধ পরিবেশ। জাসপার নির্দ্বিধায় প্রবেশ করে, আর ফিওনাও তার পেছন পেছন অনুসরণ করে মনের ভিতর দোলাচলে ডুবে যায়, পায়ের তালে তাল হারাচ্ছে। রুমটি অবাক করার মতো বিশাল। ছাদের শীর্ষবিন্দু থেকে গ্লাসের দেয়ালগুলো বাইরের প্রকৃতি আর অন্ধকার সাগরের অবিরাম ঢেউ লোকে ফুটিয়ে তোলে। ফিওনা অস্থির হয়ে যায়। ভেতরে ঢোকার পর নিজের সত্তাকে সামলে রাখতে চেষ্টা করে। জাসপার তার নিজের সাম্রাজ্যের অধিপতি, অনায়াসে সোফায় গা এলিয়ে দিয়ে বসে। তার চোখে অলস তৃপ্তির ছাপ, অথচ প্রত্যেকটি পদক্ষেপের মধ্যে লুকিয়ে আছে এক ধরনের তীক্ষ্ণ শক্তি। সে ধীরে ধীরে ফিওনার দিকে তাকে নির্দেশ দেয়। সে ফিওনার প্রতিটি পদক্ষেপ নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। টেবিলে খাবার সাজিয়ে রাখো। তার কণ্ঠে আদেশের সুর। ফিওনা তার কঠিন দৃষ্টির নিচে মাথা নিচু করে একের পর এক পথ পরিবেশন করতে থাকে। হাঁড়ির ঢাকনা খুলে প্রতিটি খাবার টেবিলে রাখছে, আর সেই সঙ্গে তার মনের ভেতর ক্ষোভের স্রোত বয়ে যাচ্ছে। হঠাৎ আবার সেই কঠোর কঞ্চ। কি হলো? প্লেটে পরিবেশন করে দিচ্ছ না কেন? ফিওনার ভেতরটা কেঁপে ওঠে, কিন্তু সে তৎক্ষণাৎ নিজের অনুভূতি চেপে রেখে নিঃশব্দে চামচ হাতে নেয়। একে একে প্রতিটি খাবার প্লেটে তুলে দেয়। প্রতিটি পদ বেড়ে দিতে দিতে মনে মনে অসহায়ভাবে ভাবতে থাকে, জীবনে কখনো নিজের হাতে কাউকে খাবার পরিবেশন করেনি, তাকে সবসময় পরিবেশন করা হয়েছে, আর আজ এই মনস্টারটাকে নিজে হাতে খাবার বেড়ে দিতে হচ্ছে। এই কি দিন এলো ফিওনার জীবনে? তার আঙুলের খাবার স্পর্শ করছে, আর প্রতিটি স্পর্শে একটা বিদ্রুপের অনুভূতি জেগে উঠেছে। এই এমন এক পরিস্থিতি যেখানে তার মর্যাদা বোধ আঘাতপ্রাপ্ত হচ্ছে, কিন্তু সে জানে এখন তার প্রতিরোধের কোনো স্থান নেই। খাবার পরিবেশন করার পর ফিওনা ধীরে ধীরে বলছিল, আমি এবার যাই, আমি খাবার খাবো। জাসপারের চোখে এক ধরনের তীক্ষ্ণ দৃষ্টি ঝিলিক দিয়ে উঠল। তার কণ্ঠস্বর আগের মতোই কঠোর। আমি আদেশ দিয়েছি যেতে।
আগে সবগুলো খাবার টেস্ট করব, তারপরে যাওয়ার অনুমতি। ফিওনা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে লাগলো, তবে সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। জ্যাসপার চামচ হাতে নিল, ফিওনার রান্না করা খাবারের দিকে মনোযোগ দিল। প্রথমে এক চামচ মুখে তোলার পরই সে তৎক্ষণাৎ থুতু মেরে খাবার ছিটকে ফেলে দিল। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল। একটা নয়, একের পর এক খাবার পরীক্ষা করে দেখছে সে, প্রতিটি মুখে তুলে ফেলেই ছিটিয়ে ফেলছে। জ্যাসপারের চোখে বিরক্তি ক্রমশ বাড়ছে। এসব কি রান্না করেছো? এগুলো কোনো খাবার? এগুলো খাওয়া যায়? ফিওনা অপমানে মাটির দিকে তাকিয়ে রইল। সে জানতো রান্নাটা ভালো হয়নি, কিন্তু এভাবে প্রত্যাখ্যান করা এ যেন তার আত্মসম্মানের উপর সরাসরি আঘাত। জাসপারের বিদ্রুপাত্মক কথাগুলো তাকে তীরের মতো বিদ্ধ করছে। ফিওনার কণ্ঠে ক্ষোভ, হতাশা একত্রিত হয়ে বেরিয়ে এলো। আমি তো আগেই বলেছি আমি কোনোদিনও রান্না তো দূর, কিচেনের চেহারা অবধি দেখিনি। আমার গ্র্যান্ডপা আমায় এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে দেয়নি। জাসপার একেবারে শান্ত, কিন্তু তার কথাগুলো মধ্যে তীব্রতা ছিল। শোনো, তোমার বাড়িতে তুমি কিভাবে ছিলে না ছিলে এটা আমার দেখার বিষয় না। তুমি এখন আমার হাউসে বন্দি হয়ে আছো। আমার সার্ভেন্ট হিসেবে তোমাকে রেখেছে, তাই আমি যা বলবো, যেভাবে বলবো সেভাবেই থাকবে। তার কণ্ঠের কঠোরতা ফিওনাকে আরো বেশি অসহায় মনে করিয়ে দিল। আর এসব খাবার খাওয়া সম্ভব নয়। যাও, এখনই নিয়ে যাও সব। অন্য ব্যবস্থা করছি তোমার জন্য। এখন চোখের সামনে থেকে নিয়ে যাও সব ফালতু খাবার। জ্যাসপার সোফা থেকে উঠে দাঁড়ায়। তার উচ্চতা আর আধিপত্যপূর্ণ উপস্থিতি পুরো কক্ষ ভরে দেয়। ফিওনা কাঁপা কাঁপা হাতে সবকিছু পুনরায় ট্রলিতে রাখতে শুরু করে। প্রতিটি পদক্ষেপে তার আত্মবিশ্বাস ভেঙে পড়া স্পষ্ট হয়ে উঠছে। তার মন কেমন করছে, সবকিছু তার অক্ষমতার প্রতীক মনে হলেও এতদূর এসে ফিওনা জানতে পারলো যে তার চেষ্টা, তার পরিশ্রম সবকিছু অর্থহীন মনে হচ্ছে। সব খাবার আবারও ট্রলিতে তুলে নিতে নিতে ফিওনা মনে মনে নিজেকেই বলল, এটাই আমার জীবন। ফিওনা খাবারের ট্রলি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যায় জাসপারের কক্ষ থেকে। ফিওনা চলে যাওয়ার সাথে সাথেই জাসপার মনে মনে ভাবে, এই বোকা মানবী মেয়েটা আসলে পারেটা কি? কিছুই পারে না। মনে মনে আমরা জাসপার। তার কণ্ঠে বিদ্রুপাত্মক স্বর ছিল। ফিওনার বিদায়ের পরপরই জাসপার দ্রুত লিভিং রুমে প্রবেশ করে। যেখানে পৌঁছে দেখতে পায় কেউই খাবার স্পর্শ করেনি। পুরো কক্ষ জুড়ে খাবারের বিষাদময় গন্ধ ভাসছিল, যা তার ধৈর্যের শেষ সীমায় নিয়ে আসে। তার কঠোর দৃষ্টিতে চারপাশটা এক নিমিষে নির্জীব হয়ে উঠছে। সে ঝাঁঝা কণ্ঠে আদেশ দেয়, তারনিয়াস, শহর থেকে যথাসম্ভব তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। এই খাবার আমাদের খাওয়ার যোগ্য নয়। থারিনিয়াস দ্রুত বেরিয়ে যায় কোনো প্রতিক্রিয়া না জানিয়েই। অন্যদিকে জাসপার হালকা পদক্ষেপে বাড়ির পেছনের দরজায় দিয়ে নিঃশব্দে বেরিয়ে যায় তার লক্ষ্য গোপন ল্যাব, যেখানে শুধুমাত্র অল্প কয়েকজনের প্রবেশাধিকার রয়েছে। বাতাসে তার উপস্থিতি ধোঁয়ার কণার মতো মিলিয়ে যাচ্ছে। একাকী সে সিঁড়ি বেয়ে গুহার গভীর অংশে প্রবেশ করে। নিস্তব্ধতায় ভরা ল্যাবটি তাকে স্বাগত জানায়। সেখানে পৌঁছে সে ধীরে ধীরে স্টারলিংক ডিভাইসটি চালু করে। ক্লান্ত অথচ দৃঢ় কণ্ঠে ড্রাকনিসের সাথে সংযোগ স্থাপন করে। ড্রাকনিস, যত দ্রুত সম্ভব পৃথিবীতে একে পাঠাও। কণ্ঠে দৃঢ়তা প্রকাশ পেলেও মনের ভেতর অসহায়ত্বের সুর ছিল। ড্রাকনিসের কণ্ঠে অদ্ভুত জিজ্ঞাসা ভেসে আসে, ওকে হঠাৎ কেন দরকার? জাসপার চোখ তুলে তাকায়। উত্তর দেওয়ার আগে একটা গাঢ় ভাবনায় ডুবেছিল। শহর থেকে খাবার আনাটা ক্রমশ ঝামেলা হয়ে উঠছে। থার্নিয়াসের বারবার শহরে যাওয়া আসা লক্ষ্য করলে সায়েন্টিস্টরা ঠিকই ধরতে পারবে যে সে একজন ড্রাগন। এই কারণে একও আর একে চাই। ও রান্নার কাজটা দেখলে নিরাপদ হবে। ড্রাকনিস শ্বাস নিয়ে বলে, ঠিক আছে, আজ রাতের মধ্যেই ওকে পাঠাবো। ড্রাকনিস নিরুত্তর কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর জিজ্ঞাসা করে, আর অ্যাথেরিয়নের কি খবর? জাসপারের কণ্ঠে এবার আশ্বাসের ছোঁয়া পেল। আপনি আমার উপর ভরসা রাখুন, ওকে মুক্ত করতে একটু সময় লাগবে। ঠিক আছে মাইসান, সাবধানে থাকবে, আর মানবদের কোনো রকম ক্ষতি যেন না হয় সেটাও মনে রেখো। ড্রাকনিসের কণ্ঠে প্রীতিসুলভ করা আদেশ আর ভালোবাসার মিশেছিল। জাসপার ধীরে ধীরে চোখে ড্রাকনিসের কথার প্রতি সম্মিত জানালেও কোনো বাক্য না বলে চুপচাপ ভিডিও কলটি কেটে দেয়। মনে এক অজানা আশঙ্কা, কিছু কঠিন সিদ্ধান্তের প্রতিনিয়ত তার বুকের
পাথরকে আরো ভারী করে তুলছে। জাসপার গ্লাস হাউসে ফিরে আসতে এক প্রকার বিরক্তির সঙ্গে লক্ষ্য করলো লিভিং রুমে ইতিমধ্যে থাইনিয়াস খাবারের আয়োজন করে ফেলেছে। নীরব পরিবেশে তার প্রবেশের সাথে লম্বা টেবিল সাজানো, রকমারি সুস্বাদু খাবারের দৃশ্য, সূক্ষ্ম কাচের বাসনে সাজানো মাংসের পদ, তাজা সবজি আর মশলার সসের ঝাঁজ ছড়িয়ে পড়েছে। কিন্তু তার ভাবনা সেই দৃশ্যপটকে একটুও আলোড়িত করতে পারেনি। জাসপার এক ঝটকায় মাথা ঝাঁকিয়ে আলবিরাকে আদেশ করে। আমার খাবার কক্ষে পৌঁছে দাও। আলবিরা বিনয়ের সাথে এগিয়ে এসে প্রশ্ন করলো। প্রিন্স অরিজিন, এই মেয়েটার খাবার এখন দেব? জাসপার দৃষ্টিতে তীক্ষ্ণতা আর কঠোরতার ছোঁয়া। কোন মেয়েটা? ফিওনা? এক মুহূর্তেই বিরতি নিয়ে ঝাঞ্ঝা কঞ্চে পুনরায় বলল। ওকে আমাদের আনা খাবার দেবে না, এটা আমার আদেশ। ওর করা বাজে রান্নায় ও খাবে, এটা ওর শাস্তি। বলে সে এক মুহূর্ত দেরি না করে হনন করে কাঠের সিঁড়ি উপরে উঠে যায়। তার পায়ের নিচে সিঁড়ির কাঠগুলো বিদ্রোহের আগুনে ফুঁসে ওঠার অপেক্ষায় ছিল। আলবিরা প্রিন্সের আদেশ পালনে নিষ্ঠার সাথে খাবারের ট্রে জাসপারের কক্ষে পৌঁছে দেয়। তারপর শান্তভাবে নিচে নেমে ডাইনিং টেবিলে বসে পড়ে রাজকীয় খাবারের অপেক্ষায়। একটু পর ফিওনা লিভিং রুমে প্রবেশ করে। খাবারের টেবিল দেখে তার চোখ জলজল করে উঠছে। এক প্রকার তাড়াহুড়ো করে সে টেবিলের সামনে চলে আসে। তার মুখে খিদের ছাপ স্পষ্ট। খাবার চলে এসেছে? আমার খাবার কোথায়? ফিওনা অধীর হয়ে প্রশ্ন করে। আলভিরার মুখে একরকম শীতল নিষ্ঠুরতার ছায়া পড়ে। প্রিন্স আদেশ দিয়েছেন তোমাকে এখানের কোনো খাবার দেয়া হবে না। তোমার রান্না করা খাবারই তোমাকে খেতে হবে। যাও, কিচেন থেকে নিজের খাবার নিয়ে নাও। ফিওনা ভেঙে পড়ে অসহায়ভাবে। কাপা হাতে কিচেনের দিকে পা বাড়ায়। সে প্লেটে খাবার তুলে নেয়। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে আসে। বিছানায় বসে খাবার মুখে দেওয়ার চেষ্টা করে। এক চামচ খাবার তুলতে মুখের স্বাদ তার মুখ বিকৃত হয়ে যায়। খাবারের স্বাদ এতটাই কদর্য সে যে থুতু মেরে ফেলে দেয়। নিজের উপর অসীম রাগ আর হতাশার চরম বিরক্তি ধরে যায়। আমি কি সত্যি এতটা অযোগ্য? নিজেকে প্রশ্ন করতে করতে সে এক চামচ খেতে গিয়ে বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয়। তবুও পেটের খিদায় জ্বালায় কষ্ট করে আরও কয়েক চামচ গিলে ফেলে। গিলে নেওয়া প্রতিটি খাদ্যকণা তার নিজের গ্লানিকে আরও গাঢ় করেছে। খাবার গিলতে গিলতে চোখের পানিতে ভেসে যায় সে জলকণা। তার গাল বেয়ে গড়িয়ে পড়ে, কিন্তু চুপচাপ নিঃশব্দে। দুদিন পেরিয়ে গেছে। রাতের নিবিড় আধারে পৃথিবীর গাঢ় নিস্তব্ধতা ফিওনার ভিতরে শূন্যতা আরও প্রকট করে তুলেছে। সে কাচের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরে। মনের গহীনে কোণ থেকে তুলে আসে স্মৃতির ঝাপসা ছবিগুলো। গ্র্যান্ডপা, মিস ছাং, লিয়া, লিন সকলেই যেন এক একটা স্বপ্নের মতো অস্পষ্ট হয়ে যাচ্ছে। মিস ছাংয়ের রোগসজ্জা আর গ্র্যান্ডপার উদ্বেগ মাখা মুখ মনে পড়তেই বুকের ভেতর অচেনা এক শূন্যতা পেঁচিয়ে ধরে ফিওনাকে। কাচের দেয়ালের উপর থেকে আকাশ মন্থিত কালো মেঘের সমুদ্র। মেঘেরা ঠাই দাঁড়িয়ে আছে সারি ধরে, কোনো বাধা ছাড়া। দেয়ালটা না থাকলে বোধহয় হাত বাড়িয়ে ছুঁয়ে ফেলা যেত এই আকাশের মোহনীয় মেঘের পর্দা। ছুঁয়ে দেখা যেত আকাশের অভ্রান্ত শূন্যতা। হঠাৎই শুরু হয় ঝুমঝুম বৃষ্টি। মেঘগুলো তাদের ভারী বোঝা আর ধরে রাখতে পারেনি। এখানে আবহাওয়া এতটাই অপ্রত্যাশিত, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো উজ্জ্বল রোদ্দুর। এ যেন প্রকৃতির নিজস্ব এক খামখেয়ালি খেলা। ফিওনার মনে হয় বাইরের প্রকৃতির বৈচিত্র্যের ভেতর সে নিজের বিক্ষিপ্ত মনকে খুঁজে পায়। কিন্তু বাইরের যতই বৃষ্টির নির্মল সৌন্দর্য তার সামনে উপস্থিত হোক না কেন, তার ভেতরে জমে থাকা বিষণ্ণতার অন্ধকার কোনোভাবে মিলিয়ে যায় না। আচমকা সারা গ্লাস হাউস ভূমিকম্পের মতো কেঁপে উঠল। বিশাল কিছু পাহাড়ের উপর ধপাস করে আছড়ে পড়েছে। ফিওনার বুকের ভেতর আতঙ্কের স্রোত নেমে এলো। সে মুহূর্তেই বোঝার চেষ্টা করলো কিসের এমন প্রচণ্ড আওয়াজ, কিন্তু তার মনের কোনো ধারণাই এলো না। লিভিং রুমে জাসপার, থারিনিয়াস আর আলবিরা বসে গভীর আলোচনায় মগ্ন ছিল। ঠিক তখনই হালকা পদশব্দে গ্লাস হাউসে প্রবেশ করলো অ্যাকুয়ারা। থারিনিয়াস সাড়া দিয়ে উঠল। প্রিন্স অর্জিন, অ্যাকু তো এসে গেছে। জাসপার তাকালো, শক্ত পাথরের মতো দৃষ্টি দিয়ে অ্যাকুয়ারাকে দেখলো। আর অ্যাকুয়ারা ধীর পায়ে এগিয়ে এসে সম্মান প্রদর্শন করলো মাথা নুয়ে। প্রিন্স অরিজিন, আপনি আমাকে পৃথিবীতে ডেকে পাঠালেন হঠাৎ,
কিং ড্রাকোনিস বললেন রান্নার কাজে আমাকে নিয়োজিত করতে চান। হ্যাঁ কোয়ারা, যতদিন আমরা পৃথিবীতে আছি রান্নার দায়িত্ব তোমার উপর। তবে একা নয়, এখানে আরেকজন আছে। তুমি কেবল রান্না করবে আর বাকি সব কাজ, কাটা ধোয়া প্রস্তুতি ওই মেয়েটা করবে। অ্যাকোয়ারা অবাক হয়ে প্রশ্ন করলো, কার কথা বলছেন প্রিন্স? আছে একজন বোকা দুর্বল মানবী। মানবী? অ্যাকোয়ারা বিস্ময়ে শিকুচকে বলল। এই হাউজে কোনো মানুষের আগমন? জাসপার বিরক্ত চোখে তাকিয়ে বলল, অ্যাকোয়ারা, অ্যাকোয়ারা, বেশি কথার বেশি প্রশ্ন আমি একদম পছন্দ করি না। শুধু আমার আদেশ মেনে কাজ করো, বাকিটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। অ্যাকোয়ারা মাথা নত করে সম্মতি জানালো। প্রিন্সের প্রতিটি কথা ছিল শিলালিপির মতো অবিচল আর চূড়ান্ত। জাসপার গম্ভীর চেহারায় ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার চোখ আলবিরার দিকে নিবদ্ধ ঠান্ডা কণ্ঠে বলল, আলবিরা, অ্যাকোয়ারাকে ওই মেয়েটার কক্ষে নিয়ে যাও, দেখিয়ে দাও তাকে, আর ওকে জানিয়ে দিও যে তার কাজ কি হবে আগামীকাল থেকে। জাসপারের কণ্ঠে আদেশের কঠোরতা, যা কোনো প্রশ্ন অবকাশ রাখে না। এক মুহূর্তের জন্য থেমে না থেকে জাসপার হনহন করে সরে গেল কাঠের সিঁড়ি বেয়ে উপরে দিকে তার ব্যক্তিগত কক্ষে যাওয়ার জন্য। জাসপারের প্রতিটি পদক্ষেপ স্থির, আর তার মুখের অভিব্যক্তি শীতল, নিঃশব্দে তুষারমণ্ডিত পাহাড়ের শীর্ষের মতো নিঃসংকোচ, যেখানে অনুভূতির কোনো চিহ্ন নেই, কেবল আদেশের শক্তি বিদ্যমান। মিস্টার চ্যান সিং এর চোখ পিটপিট করে খুলে এলো। ধূসর আলোয় আবার ধীরে ধীরে দৃষ্টিশক্তি ফিরে আসতে লাগলো। সামনে যা দেখতে পেল তা স্বচ্ছ, অস্পষ্ট, অস্বচ্ছ। চেতনা ফিরে আসার সঙ্গে সঙ্গে সে টের পেল তার শরীর শক্তভাবে চেয়ারের সঙ্গে বাঁধা, পায়ের নিচে মেঝের শীতলতা হাড় পর্যন্ত ঠান্ডা করে দিচ্ছে। তিনি শরীর ঝাঁকাতে চেষ্টা করলেন, কিন্তু প্রতিটি ধাক্কায় বোঝা গেল শিকলগুলো মজবুত। তার চারপাশে লোহার বেড়ি জড়িয়ে দিয়েছে কেউ। কক্ষটি অসীম খালি, সাদা দেয়ালে চারপাশে কোনো আসবাবপত্র নেই। মনে হচ্ছে অন্তহীন শূন্যতার মাঝে আটকে পড়েছেন। চ্যান সিং নিঃশ্বাস ভারী হয়ে এলো। তার কপালে ঘাম জমেছে, কিন্তু তিনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। শিকলগুলো এতটাই শক্ত, মনে হবে কোনো প্রাচীন কাল থেকে ওগুলো অস্তিত্বে আছে, অবিচল, অমোচনীয়। মনের মধ্যে আচমকা সমস্ত ঘটনার ভেসে উঠল। ওয়াংলির প্রতারণা, বিশ্বাসঘাতকতা, প্রতিটি ভাবনা বিষের মতো প্রবাহিত হচ্ছে তার রক্তে। হঠাৎ করে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি সশব্দে চিৎকার করে উঠল, ওয়াংলি, বিশ্বাসঘাতক বেঈমান, কোথায় তুই? সামনে আয়, দেখিয়ে যা তোকে। চ্যান সিং এর কঞ্চ প্রতিধ্বনি হলো শূন্য কক্ষে। মনে হলো একা বনের মাঝে দাঁড়িয়ে চিৎকার করে, কিন্তু উত্তর এলো না, কেবল নিঃশব্দের প্রতিধ্বনি। কক্ষের সাদা দেয়ালগুলো তার কান্নার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ডিরেক্টর লিও ঝান ধীরে ধীরে চ্যান সিং এর বাড়ির দিকে এগিয়ে আসে, মনটা কিছুটা ভারাক্রান্ত। মিস্টার চ্যান সিং এর কাছে থেকে ফিওনার কোনো খোঁজ পেতে এসেছিল। দরজায় কড়া নাড়ল, কিন্তু উত্তর এলো না। বাড়ি খাকা করছে, কোনো মানুষের সাড়া নেই। কিছুক্ষণ অপেক্ষা করে ল্যাবের দিকে রওনা দিল। মনের মধ্যে শঙ্কার মেঘ জমাট বেঁধেছে। এতক্ষণে দেখা হয়ে গেল ওয়াংলির সাথে। ওয়াংলি বিস্ময়ভরা কণ্ঠে বলে উঠলেন, এ কি লিউঝান, তুমি এখানে? গ্র্যান্ডপা, লিও চান কিছুটা অস্বস্তি নিয়ে বলল, আমি তো এসেছিলাম মিস্টার চেন সিং এর সাথে দেখা করতে। ফিওনার কোনো খোঁজ পেয়েছি না জানতে। ওয়াংলি এক মুহূর্তে থেমে গেলেন, বললেন, ও হ্যাঁ, পেয়েছে। লিও চান উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, সত্যি? কোথায় ফিওনা? ফিওনা একটা বিশেষ কাজে তার খালার বাসায় গিয়েছে হঠাৎ করেই। গ্রিসে মিস্টার চেন সিংও ওখানে গেছেন কালকে ফিওনাকে আনতে। ও, কিন্তু কোনো কিছু বলো না তো আমাকে মিস্টার চেন সিং। আর মিস ঝাং তো এখন হসপিটালে, তার কি হবে? হয়তো চেন সিং সুযোগ পায়নি তোমাকে বলার। তুমি মিস ঝাংয়ের চিকিৎসা চালিয়ে যাও। চেন সিং আর ফিওনা দ্রুত ফিরে আসবে। ঠিক আছে গ্র্যান্ডপা, তবে কেন জানি মনে শান্তি আসছে না। এটাই তো মানুষের জীবন, কিছু না কিছু বোধহয় সর্বদা আমাদের অস্থির রাখে। লিও চান প্রস্থান করে, কিন্তু তার অন্তরে উদ্বেগের বীজ বপন করে দিয়ে যায় এই কথোপকথন। ফিওনার জন্য মনটা এখনো আনসান করছে। মুখের কথায় শান্তি আসছে না, যতক্ষণ না চোখে দেখে নিশ্চয়তা মেলে। ফিওনা তখনও নিরাবেগ ভঙ্গিতে কাছের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। বাইরের দৃশ্য তার চোখে যতটা স্থির,
মনে ততটাই প্রগাঢ় নিঃসঙ্গতা। আচমকা দরজার স্লাইডিং ডোরটি সশব্দেই খুলে যায়, কিন্তু ফিওনার কোনো প্রতিক্রিয়া দেখলো না। নীরবতার মধ্যে কক্ষে প্রবেশ করলো আলভিরা, সঙ্গে আরেকজন। আলভিরার কণ্ঠে একরকম তার ছেলের সুর নিয়ে বলল, এই যে মেয়ে, বাইরে কি দেখছো এতক্ষণ ধরে? ফিওনা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, চোখে বিস্ময়। তার সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত মেয়ে। গায়ের রং তুষারের ন্যায় শুভ্র, আর চুলের রং আকাশের মতো নীল, চোখে অতলান্ত মহাসাগরের গভীরতা। ফিওনা কিছুই বুঝতে পারল না, বাকশক্তি হারিয়ে গেছে। আলভিরা ছোঁচ কামড়ে বিরক্তির ছাপ রেখে বলল, শোনো মেয়ে, ও হচ্ছে অ্যাকুয়ারা, ড্রাগন সদস্য। ও এসেছে রান্নার জন্য। তবে মনে রেখো, রান্নার বাইরে সমস্ত কাজ তোমার দায়িত্ব। অ্যাকুয়ারা শুধুমাত্র রান্না করবে, আর যা পারো না ও সব দেখিয়ে দেবে। এখন কি বোঝা গেছে? ফিওনা জবাব দিল না, মুখে কিছুই বলার শক্তি কোথাও হারিয়ে ফেলেছে। আলভিরার চোখে বিরক্তি চেপে বসেছে, কিন্তু সে তা প্রকাশ করল না। কয়েক মুহূর্ত ফিওনার দিকে তাকিয়ে থেকে শেষে হালকা শ্বাস ফেলে বলল, ঠিক আছে অ্যাকুয়ারা, তুমি এবার এই মেয়েটাকে নিয়ে রাতের খাবারের আয়োজন শুরু করো। এটা বলে আলভিরা ঘুরে দাঁড়ালো, নীরবে কক্ষ থেকে বেরিয়ে গেল। ফিওনার চোখে প্রশ্ন, মনে অস্থিরতা বেড়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা অ্যাকুয়ারা এই অজানা জীবনের নতুন অধ্যায়ের আরেকটি উপাখ্যান। অ্যাকুয়ারা নিঃশব্দে ফিওনার সামনে গিয়ে এসে দাঁড়ায়, তার মুখে অমায়িক হাসির আভাস। হাই, আমি অ্যাকোয়ারা, আকাশী ড্রাগন সদস্য। তোমার নাম কি? তার কণ্ঠে এক ধরনের অদ্ভুত মাধুর্য ফুটে ওঠে। ফিওনা কিছুটা ইতস্তত করে বলল, আমার নাম এলিসন ফিওনা। অ্যাকুয়ারা ঠোঁটের কোণে হাসি উকি দেয়। বাহ, তোমার নামটা ঠিক তোমার মতোই সৌন্দর্যে ভরা। ফিওনা অবাক হয়ে যায়। এটাই প্রথমবার যখন কোনো ড্রাগন তার সঙ্গে এতটা কোমল আর স্নিগ্ধ ভাষায় কথা বলছে। একটু দ্বিধাগ্রস্ত কণ্ঠে সে প্রশ্ন করে, তুমি কি সত্যি ড্রাগন? অ্যাকুয়ারা ঠোঁট উপরে আঙুল রেখে খেলার ছলে বলে, তোমার কি সন্দেহ আছে? না, কিন্তু এইখানে আসার পর থেকে এতগুলো ড্রাগন দেখেছি, কেউ তো এত মিষ্টি করে কথা বলে না। অ্যাকুয়ারার চোখের তারা এক প্রকার গভীর রহস্য জ্বলে উঠে। সে ধীরে কঞ্চ প্রশ্ন উত্তর দেয়, আসলে আমি অন্যদের চেয়ে ভিন্ন। আমাদের কয়েকজন ড্রাগনের মধ্যে মানুষের মতো আবেগ অনুভূতির ফাংশনটা অনেক বেশি সক্রিয়। এটাই আমাকে আলাদা করে তুলেছে। ফিওনার মনে একটু প্রশান্তির ঢেউ খেলে যায়। অবশেষে কারো সঙ্গে কথা বলে শান্তি পাওয়ার মতো কাউকে পাওয়া গেল। সে মনে মনে চিন্তা করে, এই শীতল নিঃসঙ্গ পরিবেশে এমন কারো উপস্থিতি সত্যি স্বস্তি এনে দিল। অ্যাকুয়ারা কথার মধ্যে ছিল এক প্রকার কোমল অভিজ্ঞান, যা তাকে অন্য সব ড্রাগনদের চেয়ে আলাদা করে তুলেছিল। অ্যাকুয়ারা ফিওনার দিকে একটু মৃদু হেসে বলল, শোনো ফিও, আমার নামটা বেশ দীর্ঘ আর কঠিন, তাই না? তুমি আমাকে সংক্ষেপে আকু বলেই ডাকো, আর আমি তোমাকে ফিও বলে ডাকবো, কেমন? ফিওনা মাথা নেড়ে সম্মতি জানায়। ঠিক আছে একু। অ্যাকুয়ারা তার চিরচেনা অমায়িক হাসিটি আরও প্রসারিত করেই বলে, আচ্ছা, তাহলে চলো রাতের খাবারের আয়োজন করি, তারপর রাতে তোমার সঙ্গে একটু আড্ডা দেওয়া যাবে। ফিওনা কোনো কথা না বাড়িয়ে অ্যাকুয়ারার পিছু পিছু হাঁটতে থাকে। অ্যাকুয়ারা যে অন্য ড্রাগনদের মতো নির্ভীক আর তীক্ষ্ণ হলেও তার ব্যবহারে এক ধরনের মনোহর স্নিগ্ধতা লুকিয়ে ছিল, যা ফিওনাকে অল্প সময় টানতে সক্ষম হয়েছে। দুজন একসঙ্গে নিচে কিচেনের দিকে ধীর পদক্ষেপে এগিয়ে যায়। এই নির্জন পর্বতের শীর্ষ গ্লাস হাউসের শীতল নিস্তব্ধতার ভেতরে তাদের পায়ের নিচে কাঠের মেঝেতে প্রতিটি পদক্ষেপ এক ধরনের সঙ্গীত হয়ে প্রতিধ্বনি হচ্ছিল। রাতের নীরবতা ভেদ করে রান্নাঘরে প্রবেশ করা মাত্রই কক্ষটি কিছুটা উষ্ণতা লাভ করে। ফিওনা মনে মনে ধীরে ধীরে এক প্রকার স্বস্তির বাতাসও বইতে শুরু করে। তাদের সামনে রাতের খাবারের আয়োজন অপেক্ষা করছে, আর রাতের গভীরে জমে উঠবে এক নতুন বন্ধনের গল্প। ফিওনা তখন নিঃশব্দে সবজি আর মাছ কাটতে ব্যস্ত, আর অ্যাকুয়ারা রান্না করার জন্য মৃদু উত্তাপের মধ্যে পাতিল মনোযোগী। ফিওনা ধীরে ধীরে অ্যাকুয়ারার দিকে তাকে প্রশ্ন করে, আচ্ছা একু, তোমরা ড্রাগনরা এত খাবার খাও, এই ধরনের পরিমাণ কিভাবে সম্ভব? অ্যাকুয়ারা
মৃদু হাসি হেসে বলে, হ্যাঁ, আমাদের রাজ্যে আমরা সঠিক পরিমাণে খাই, তবে সেই খাবারের পুষ্টি মূল্য পৃথিবীর তুলনায় অনেক বেশি। আমাদের এক প্লেট খাবারে যে পুষ্টি থাকে তা পৃথিবীর 10 পাতিল খাবারের চেয়ে বেশি শক্তিশালী। ফিওনার মস্তিষ্কে তখন একটা ধাক্কা লেগে যায়। পৃথিবীর খাবার? সে এক মুহূর্ত চুপ থেকে আবারও প্রশ্ন করে, পৃথিবীর খাবার? তোমাদের রাজ্য বলতে তুমি কোন রাজ্যের কথা বলছো? পৃথিবী তোমাদের রাজ্য নয়। অ্যাকুয়ারা তখন ফিওনার দিকে তাকে একটু মৃদু বিরক্তি নিয়ে বলে, বোকামি, তুমি কি বলছো? পৃথিবী থেকে তো ড্রাগন কবেই বিলুপ্ত হয়ে গেছে। আমরা তো ভ্যানাস থেকে এসেছি। ফিওনার মুখ থেকে নিঃশব্দে একটা ছোট্ট শ্বাস বেরিয়ে আসে। তার চোখে বিস্ফোরণ দৃষ্টিতে অ্যাকুয়ারার মুখের দিকে স্থির হয়ে আছে। হাত থেকে সবজি কাটার ছুঁইটা পড়ে যায় ফ্লোরে। শব্দটি রান্নাঘরের নির্জনতাকে ভেঙে দেয়। আর ফিওনা মনে মনে দুলে উঠে। এই নতুন সত্য তার সমগ্র বিশ্বাস কাঠামোকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। ফিওনার ঠোঁট কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো একটি প্রশ্ন, গলার স্বর একেবারে শীতল। তোমরা সবাই ভেনাস থেকে এসেছো? অ্যাকুয়ারা নির্দ্বিধায় বলল, হ্যাঁ, পুরো ভ্যানাসটাই ড্রাগনের রাজ্য। ফিওনার শরীর জুড়ে বিদ্যুতের মতো কেঁপে উঠল। ভেনাস, যে গ্রহের দিকে সে ছোটবেলা থেকে অপার মুগ্ধতায় চেয়ে থেকেছে, সে উজ্জ্বল নক্ষত্রময় স্বপ্নের জগৎ। অথচ এখন অ্যাকুয়ারার মুখ থেকে বেরিয়ে আসা এই নির্মম সত্য সেই স্বপ্নকে কঠিন বাস্তবতার শিকলে বন্দি করে ফেলেছে। ভেনাস, যেখানে সে কল্পনা করতে শান্তি, সৌন্দর্য আর অপ্রার্থিব আলোর উপস্থিতি, সেখানে জ্যাসপারের মতো ফায়ার মনস্টারদের রাজত্ব। ফিওনা আবারও কাপা গলায় প্রশ্ন করল, তাহলে তোমরা পৃথিবীতে কেন এসেছো? অ্যাকুয়ারা গভীর এক নিঃশ্বাস নিল। প্রাচীন এক ইতিহাস বয়ে আনলো তার মনে। কারণ আমাদের প্রিন্সের ভাই আমাদের আরেক ড্রাগন সদস্য অ্যাথেরিয়নকে পৃথিবীর কোনো এক বিজ্ঞানী বন্দি করে রেখেছে। তাকে উদ্ধার করতেই আমরা এসেছি। এই কথা শুনে ফিওনার মনের ভেতর গভীর এক চিন্তা ঢেউ উঠল। জ্যাসপার বারবার এই বন্দিত্বের কথা বলেছে, কিন্তু তার গ্র্যান্ডপা, বিশ্বখ্যাত বিজ্ঞানী মিস্টার চ্যানসেং, এমন কাজ করতে পারেন? তার গ্র্যান্ডপা কখনোই এমন নিষ্ঠুর কাজ করবেন না। নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো ওই ড্রাগন পৃথিবীর মানুষের উপরও আক্রমণ চালিয়েছে, নয়তো এত বড় বিজ্ঞানী এমন কাজ করতে পারে না। ফিওনার বিশ্বাস করতে ইচ্ছে হলো না, কিন্তু এই একই সঙ্গে সন্দেহের বীজটাও মাথা চারা দিচ্ছে। জ্যাসপার প্রতিবার বলেছে, আমার ভাইকে মুক্ত করলেই তোমার মুক্তি মিলবে। খাবারের প্রস্তুতির তুমুল ব্যস্ততার মধ্যেও হঠাৎ করে কিচেনের প্রবেশপথে আলভিরার উপস্থিতি গভীর এক ছায়া ফেলল। তার পদক্ষেপের শব্দে মেঝেতে ধ্বনিত হলো, আর চোখের এক কোণে ফিওনাকে দেখলো। তাকে মুখে কঠোর এক নির্দেশের ভাব ফুটে উঠেছে। এই অ্যাকুয়ারা, শোনো। আলভিরা কণ্ঠ শীতল অথচ কর্তৃত্বপূর্ণ। প্রিন্সের কফিটা তৈরি করে ফিওনাকে দিয়ে পাঠাও। অ্যাকুয়ারা মাথা নত করলো, তার চোখে অবিচল দৃঢ়তা। হ্যাঁ আলবিরা, আমি এখনই কফি তৈরি করছি। ফিওনা তাকিয়ে রইল। প্রত্যেকের আচরণের মাঝে এক অদ্ভুত শৃঙ্খলা আর কঠোর নিয়মের ছাপ। অ্যাকুয়ারা হাত দ্রুত কফির বয়ামে নড়ে উঠল। অ্যাকুয়ারা নিঃশব্দে একটা সসপ্যানে পানি গরম করে দিল। ধোয়া ধীরে ধীরে পাকে উঠতে শুরু করলো। অন্যদিকে সে দক্ষ হাতে সুমাত্রা কফি বিনগুলোকে কফি গ্রাউন্ডারে নিয়ে পিষতে লাগলো। বড় আকারে দানাগুলো ক্রমেই মিহি গুঁড়োয় পরিণত হলো। বিশেষ যত্নে এগুলো পেশা হচ্ছিল। ফিওনার দিকে তাকিয়ে অ্যাকুয়ারা বলল, কফি মেকারে এগুলো দাও ফিও। প্রিন্সের জন্য সুমাত্রা ড্রাক রোস্ট কফি তৈরি করো। এই সুমাত্রা কফি ওনার প্রিয়, তবে মনে রেখো দুধ দেবে, কিন্তু চিনি একদম না। ফিওনা তখন মনের গভীরে একটা পুরনো স্মৃতি জমে উঠল। সেই দিন যখন জ্যাসপার তাকে নিয়ে কফি শপে গিয়েছিল, ঠিক এই একই কফিটা অর্ডার করেছিল। কিছুক্ষণ তার মন সেই দৃশ্য স্মৃতিতে হারিয়ে গেল। কি হলো ফিও? অ্যাকুয়ারা কৌতূহলী দৃষ্টিতে প্রশ্ন করল, তাড়াতাড়ি করো, কফি মেকারে ঢালো এগুলো। ফিওনা ধীরে ধীরে কফি মেকারের সামনে চলে এলো। মনের ভেতরে অসহ্য একটা ভাবনা খেলা করছিল। কি ভয়ঙ্কর গন্ধ! এটার মধ্যে আবার চিনি ছাড়া কিভাবে পান করে জ্যাসপার?
মনে সেই গোপন কথাগুলো আওড়াতে আওড়াতে এসে কফিটা তৈরি করতে শুরু করলো। ফিওনার হাতে কফির মগ, ধীরে ধীরে শির দ্বারা বেশিত স্রোত বয়ে যাচ্ছে। সে স্থির দাঁড়িয়ে আছে, দৃষ্টিতে দ্বিধার ছাপ। অ্যাকোয়ারা এক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, কি হলো ফিও, দাঁড়িয়ে আছো কেন? যাও প্রিন্সের কক্ষে দিয়ে এসো কফিটা। ফিওনার কণ্ঠে অজান্তেই অনিচ্ছার আভাস ফুটে উঠল। আমাকে যেতে হবে? অ্যাকোয়ারা হালকা হাসি দিয়ে জবাব দিল, হ্যাঁ, আলবিরার কথা মনে নেই? আমার কাজ শুধু রান্না, আর প্রিন্সের আদেশকে আমি উপেক্ষা করতে পারবো না ফিওনা, এটা তোমাকেই করতে হবে। ফিওনার বুকের ভেতর এক অজানা অস্থিরতা ছটফট করে উঠল। জ্যাসপারের সামনে আবার যেতে হবে? সেই অগ্নিদৃষ্টি, সেই নির্দয় স্বর যখনই তার সামনে গেছে, এইরকমই একরকম শাস্তির মতো মনে হয়েছে সব কিছু। কি জানি এবার কি অপেক্ষা করছে। অ্যাকোয়ারা আবারও বলল, কি হলো ফিওনা, এত ভাবছো কেন? না কিছু না, যাচ্ছি। কফির মুখটা শক্ত করে ধরে ফিওনা ধীরে ধীরে কাঠের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল। প্রতিটি পদক্ষেপে অজানা শঙ্কার মেঘ জমতে থাকলো। করিডোরে শুনশান নিঃশব্দ। ফিওনার পায়ের আওয়াজই এই খা খা নির্জনতার মধ্যে সবচেয়ে কর্কশ শব্দ হয়ে উঠেছিল। ফিওনা জ্যাসপারের কক্ষের সামনে এসে দাঁড়ালো। মনে হচ্ছিল এটাই তার জীবনের সবচেয়ে অস্বস্তিকর মুহূর্ত। কিভাবে ভেতরে প্রবেশ করবে সে নিজেই জানে না। দরজায় নক করার সাহস তার নেই, অথচ দরজাটিও অদৃশ্য স্বপ্নের মতো গায়েব হয়ে আছে। হঠাৎই কোনো জাদুর ছোঁয়ায় স্লাইডিং দরজাটি আপনা আপনি খুলে গেল। চোখের সামনে উন্মোচিত হলো জ্যাসপারের কক্ষ, যার দেয়ালগুলো কাচের মতো স্বচ্ছ আর পোক্ত। অন্য পক্ষে জ্যাসপার দাঁড়িয়ে ছিল কাচের দেয়ালের সামনে উল্টো দিকে ঘুরে। যখন ফিওনার কক্ষের সামনে পৌঁছলো, ঠিক তখনই তার উপস্থিতির সংকেত এলো জ্যাসপারের কাছে। ভেতর থেকে জ্যাসপার ফিওনাকে দেখে নিল। এই কক্ষের ভেতর থেকে বাইরের দৃশ্য সবসময় পরিষ্কার। ফিওনার কাপা হাতে ধীরে ধীরে কক্ষের ভেতর প্রবেশ করলো। প্রতি পদক্ষেপে তার স্পন্দন দ্রুত গতিতে ভাসতে লাগলো। জ্যাসপার তখনও উল্টো দিকে ঘুরে দাঁড়ানো। ফিওনা কাপা কাপা গলায় বলল, আপনার কফি নিয়ে এসেছি। জ্যাসপার তার কণ্ঠস্বর ঠান্ডা কাছের মতো অদৃশ্য প্রাচীরের পেছনে লুকিয়ে ছিল। টেবিলের উপর কফি রেখে চলে যাও। সে নির্দেশ দিল। ফিওনা যদিও তার নির্দেশ মেনে কফির মগ টেবিলের উপর রাখলো, কিন্তু সে সেখানে থেকে গেল। সাহস সংগ্রহ করে সে একক প্রচেষ্টায় প্রশ্ন করল, বলছি আমাকে আর কতদিন এখানে আটকে রাখবেন? জাসপার এরূপ প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো। প্যান্টের পকেটে দু হাত গুজে রাখা তার ভঙ্গি ছিল বাঘের প্রস্তুত, কিন্তু কৌতূহল নিলেও ফিওনার হৃদয় হালকা ভয় নাড়া দিল। ফিওনা বুঝতে পারল এখানে সে শুধুই এক পেঁচানো চাকা, যা জাসপারের দুর্বোধ্য খেলার অংশ। কফির তীব্র গন্ধের মাঝে তার চোখের দিকে তাকিয়ে থাকা ওই আগুনের মনস্টারের সম্মুখীন হতে ফিওনার মনে নানান প্রশ্নের কুয়াশা ছিল, কিন্তু সেই ভয়ানক অনুভূতির মধ্যে সে আশা খুঁজছিল একটি সম্ভাবনা, যা হয়তো তাকে মুক্তির দিকে নিয়ে যাবে। জাসপারের কঠোর গলার আওয়াজ ঘুরে ফিরে অন্ধকারের মাঝে প্রতিধ্বনি হলো, তোমাকে আমি আদেশ করেছি কফি রেখে চলে যেতে, অযথা প্রশ্ন করতে না। তার কথা ছিল শাসকের নির্দেশ, এক অমোঘ আইন যা ভঙ্গ করা যায় না। ফিওনার মনে এক চাপা বিরক্তি উদ্দিত হলো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা আজব, আমাকে আটকে রেখেছেন আর আমি তা প্রশ্ন করব না? মানে আমার এখানে থাকতে খুব শখ লাগছে না? মনে হচ্ছে আমি পাহাড়ে বনভোজনের জন্য এসেছি, প্রশ্ন করতে নয় বরং এইসব কিছু উপভোগ করতে। ফিওনার কণ্ঠস্বরের তীব্রতা পাহাড়ের শীর্ষ থেকে অবতীর্ণ এক ঝর্ণার মতো বিস্ফোরক আর প্রবাহিত। কতবার বলবো, যেদিন তোমার নানা আমার ভাইকে মুক্তি দিবে সেদিন তুমি মুক্তি পাবে, তার আগে না। জাসপার তার গভীর কণ্ঠে চূড়ান্ত ঘোষণা দিল, একটা নিষেধাজ্ঞা যা অমান্য করা যাবে না। দেখুন, যদি সত্যি আপনার ভাইকে আমার গ্র্যান্ডপা আটকে রাখে, তাকে অনুরোধ করব আমি, আমার গ্র্যান্ডপা আমার কথা রাখবে আমি জানি। প্লিজ আমায় দিয়ে আসুন আমার বাড়ি, আমি নিজে আপনার ভাইকে উদ্ধার করে দেবো, আমি কথা দিচ্ছি। জাসপার তার কথায় বিদ্রুপাত্মক হাসি ফুটিয়ে তুলল। ফিওনার কথাগুলো তার কাছে শুধুই বাচ্চাদের কল্পনায় মনে হলো। জাসপার এক পা দুপা করে ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপ
অন্ধকারে গহ্বরে একটি নতুন আতঙ্কে জন্মই দিচ্ছিল। ফিওনার হৃদয়ে ধুকপুকানি বাড়তেই লাগলো, ভয়ের অনুভূতিকে তাকে গ্রাস করছিল। ফিওনা সমান তালে এক পা দুপা করে পিছিয়ে যেতে যেতে এক পর্যায়ে কাছের দেয়ালে ঠেকে গেল। তার পেছনে পিঠের দেয়ালটি এক শীতল ও শ্বাসরুদ্ধকর বন্ধন তৈরি করছিল। এই মুহূর্তে সে বুঝতে পারল এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা তার জন্য কতটা কঠিন। ফিওনার চোখে তখন আতঙ্কের ঝিলমিল। জাসপারের অতি কাছে আসার সাথে সাথে মনে হলো তার চারপাশে সবকিছু হঠাৎ স্তব্ধ হয়ে গেছে। সে অনুভব করলো জাসপার তার শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছে। জাসপার ফিওনার কাছে এসে দাঁড়ালো। তার উচ্চতা এক উঁচু পাহাড়ের মতো, যেখানে ফিওনার মতো ছোট্ট একজন মানুষের জন্য সবকিছু অতি বিশাল আর ভীতিকর। তার শরীরের কিছুটা সামনে ঝুঁকিয়ে ফিওনার দিকে নজর রাখলো। মনে হলো পেশিবহুল শিকারী তার শিকারের দিকে মনোযোগ দিচ্ছে। ফিওনার মাথার উপর দুই পাশে কাছের দেয়ালের বিরুদ্ধে জাসপারের শক্তিশালী হাত দুটি স্থাপন হলো, ফিওনাকে তার গ্রাসে নিয়ে আসার জন্য প্রস্তুত। কাছের পৃষ্ঠে ঠান্ডা স্পর্শ তার পিঠে লাগছিল। প্রতিটি শ্বাসে ফিওনার মনে অশুভ অনুভূতি তৈরি করছিল। জাসপারের স্নিগ্ধ অথচ ভয়ঙ্কর দৃষ্টি তার প্রতিটি ইন্দ্রিয়কে সচেতন করে তুলেছিল। ফিওনার দৃষ্টি জাসপারের দিকে নিবদ্ধ হলো, কিন্তু সে কোনো রকম শব্দ উচ্চারণ করতে পারছিল না। জাসপার মাথা কিছুটা ঝুঁকিয়ে ফিওনার সামনে এসে বলল, You are such a bloody foolish human, and I hate human. জাসপারের গম্ভীর কণ্ঠস্বর প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস দিল তার কথায় বিদ্যুৎ চমকাচ্ছে। কারণ তোমরা হিউম্যানরা অনেক সেলফিশ আর বেইমান হয়ে থাকো। তোমার মনে হয় আমি তোমাকে বিশ্বাস করব? বোকা দুর্বল মানবী। ফিওনার দৃষ্টি জাসপারের চোখের গভীরতায় তলিয়ে যেতে চেষ্টা করছিল, কিন্তু সে জাসপারের অভিব্যক্তিতে এক নির্দয় সত্তা দাঁতে ফেলল, যা তাকে আরো বিভ্রান্ত করে হতাশ করে তুলল। জাসপার পুনরায় তার গভীর কণ্ঠস্বর তুলল, কি হলো? এখন কথা বলছো না কেন? শেষ সব কথা? তার কথা ছিল বিদ্রুপের রেশ, যা ফিওনার হৃদয় রক্তপাতের মতো অনুভূত হচ্ছিল। ফিওনা নিজের মাথা নিচু করে নিল, মাটির দিকে তাকিয়ে থাকা তার জন্য নিরাপত্তার আড়াল। সেই সময় জাসপার তার কানের কাছে মুখ নিয়ে যায়। তার গরম নিঃশ্বাস ফিওনার কানে উষ্ণ হাওয়ার ঝাপটা নিয়ে আসলো। আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো বোকা মানবী। আমি কাছে আসলে তো দুনিয়ায় ভুলে যাও। ফিওনার মধ্যে যে আতঙ্ক কাজ করছিল জাসপারের কথার ভারে আরও বাড়তে লাগলো। জাসপারের এই হাস্কি স্বরের মধ্যে ছিল এক অদ্ভুত ক্ষমতা, যা ফিওনার হৃদয়ে প্রবেশ করে তাকে এক অসাধারণ ভয়ঙ্কর আকর্ষণের আবহে বাঁধছিল। সে জানত এই ভয়ঙ্কর ড্রাগন রাজপুত্রের সামনে দাঁড়িয়ে থাকা মানে এক কঠিন যুদ্ধের সম্মুখীন হওয়া। জাসপার ফিওনার থেকে কিছুটা দূরে সরে এলো, তার বিদ্রুপ আচরণের ভার থেকে নিজেকে মুক্ত করল। এদিকে ফিওনা দাঁড়িয়েছিল মাথা নিচু করে। হঠাৎ জাসপার কফির মগ হাতে নিয়ে এক চুমুক দিল। কফি একদম ঠান্ডা হয়ে গেছে, তাতে তার রাগ আগুনে প্রজ্বলিত হলো। সে ক্ষোভে কফি সজোরে ফিওনার দিকে ছুঁড়ে মারল। কফির তরল আকাশের বৃষ্টির মতো ফিওনার গায়ে ঝরে পড়ল। ফিওনার মুখ থেকে শুরু করে গলা পর্যন্ত ভিজে গেল সেই কালো কফির রস দিয়ে। তার সাদা গাউনটি কফির স্রোতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। মনে হলো নির্মলতার প্রতীকের পবিত্র স্থান অপবিত্র হয়ে পড়ল। ফিওনা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সেই উপলব্ধি করতে পারছে না এত বড় অপমান সে সহ্য করতে পারে না। তার চোখের অশ্রু জ্বলে উঠল। রাগ, দুঃখ আর লজ্জা মিলেমিশে একাকার হয়ে গেল। ফলে তার হৃদয়ের গভীরতা থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসতে শুরু করলো। জাসপার অমানবিকভাবে বলল, হ্যাঁ মেয়ে, এই কফির মগটা নিয়ে এখনই আমার কক্ষ থেকে বেরিয়ে যাও। তোমার জন্য আমার কফিটা ঠান্ডা হয়ে গেছে। ফিওনার হৃদয়ে তখন অদ্ভুত ক্ষোভ জাগ্রত হলো। সে কেবল কফির জন্য কষ্ট পাচ্ছিল না, বরং তার আত্মসম্মানের প্রতি এমন নৃশংস আঘাত সে সহ্য করতে পারছিল না। ফিওনা মগটি হাতে নিয়ে এক প্রকার দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। তার চোখে জল আর হৃদয়ে দগ্ধ বিষণ্ণতা। প্রতিটি পদক্ষেপে কষ্টের স্রোত প্রবাহিত হচ্ছিল। সিঁড়ি বেয়ে নামতে নামতে তার মনে কেবলমাত্র জাসপারের অমানবিক আচরণের বিষণ্ণ স্মৃতি দ্বারা গ্রাসিত ছিল। কিচেনে প্রবেশ করে অ্যাকুয়ারা তাকে দেখে আটকে উঠছে। ফিওনার হাতে কফির মগ আর তার মুখ আর গলায় কফির দাগে ঢাকা পড়েছে। সম্মুখিত হয়ে অ্যাকুয়ারা
প্রশ্ন করল। একে ফিওনা, তোমার এই অবস্থা কেন? কফি নিয়ে পড়ে গিয়েছিলে নাকি? ফিওনা কাঁদতে কাঁদতে উত্তরে বলে, তোমাদের প্রিন্স আমার উপর কফি ছুঁড়ে মেরেছে। অ্যাকোয়ারা বিস্ময়ের সাথে জিজ্ঞেস করে, কি বলছো? প্রিন্স এটা করেছে? কিভাবে সম্ভব? আমাদের রাজ্যের রুলসে এসব করা তো নিষিদ্ধ। তাহলে উনি তোমার সঙ্গে এমন আচরণ কেন করলো ফিওনা? ফিওনার চোখে শুধুই জল, সে শুধু খেতেই চাচ্ছে। কোনো উত্তর দেওয়ার শক্তি আর তার মাঝে মধ্যে অবশিষ্ট নেই। তার মন খারাপ, পুরো পরিস্থিতি তাকে অতল অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। শেষে কফির মগ কিচেনে রেখে ফিওনা এক প্রকার দৌড়ে কিচেন থেকে বেরিয়ে যায়। তার উদ্দেশ্য একটি, নিজের কক্ষে ফিরে যাওয়া, যেখানে অন্তত কিছুক্ষণ একাকিত্বে নিরাপদ আশ্রয় পাবে। রাতের আকাশে নক্ষত্ররা জ্বলে উঠেছে, কিন্তু বাড়ির ভেতরে গভীর এক নীরবতা বিরাজমান। রান্নাঘরের চারপাশে অ্যাকোয়ারা ব্যস্ত হাতে খাবারের পাতিল গুছিয়ে রাখছে। তার নিখুঁত নৈপুণ্য এই মহলের জন্য এক শৃঙ্খলিত কাজ। অপরদিকে ফিওনা ডাইনিং টেবিলে ধীরে ধীরে থালা বাসন সাজাচ্ছে। তার মন জগতে আজকের দিনের অপমানে কালো ছায়া ভেসে বেড়াচ্ছে। টেবিলের কেন্দ্রে হৃৎস্পুষ্ট খোদাই করা এক সিংহাসনের মতো বিশাল চেয়ার জেসপারের জন্য রাখা হয়েছে। এক রাজপুত্রের উপযোগী আসন। মোমের আলোর নরম আভা টেবিলের উপর পরে থালাগুলোর রূপলি প্রান্তগুলোকে দ্রুতি দিচ্ছে। ফিওনা একটার পর একটা পদ সাবধানে টেবিলে রাখছে। তার হাতে কাঁপুনি নেই, কিন্তু তার মন বিক্ষিপ্ত। আজকে হঠাৎ জেসপারের উপস্থিতি সংবাদ এসে পৌঁছায়। তার আজকের নির্দেশ, ডাইনিংয়ে আজকে সবার সাথে বসে খাবার খাবে। তাই এই রাজকীয় চেয়ারের আয়োজন। সেই উচ্চাকাঙ্ক্ষিত শক্তিমান পুরুষটি যখন তার রাজকীয় আসনে বসবে, তখন টেবিলের উপর চাপা অথচ অসহনীয় এক পরিবেশ ভর করবে। আসবাবপত্র, থালাবাটি, খাবারের প্রতিটি থালা অপেক্ষা করছে সেই শক্তিমান ড্রাগন রাজপুত্রের প্রবেশের। ফিওনার মন জগতে আজ ভয় আর দ্বিধার ঢেউ চলছে। বারবার মনে পড়ছে জেসপারের হাত থেকে তার উপর বর্ষিত সেই কফির মুহূর্ত, তার আত্মসম্মানের মর্মান্তিক আঘাত। এখন আবার তার সম্মুখীন হতে হবে। সবার সামনে তাকে পুনরায় অপমান করবে কিনা এ ভাবনাই তারা করে ফিরছে ফিওনাকে। কিন্তু এই বিশাল গ্লাস হাউসের শৃঙ্খলিত জীবনে তার কোনোই বিকল্প নেই। বাধ্য হয়ে তাকে এই ডাইনিং টেবিলে থাকতে হবে, সেই রক্তচক্ষু ড্রাগনের সামনে। ডাইনিং টেবিলে ইতিমধ্যে সবাই জড়ো হয়েছে। আলভিরা, থারিনিয়াস আর বাকি ড্রাগন সদস্যরা নিজেদের আসনে ধীরে সুস্থে বসে পড়েছে। তারা একে অপরের সঙ্গে নিঃশব্দ কথোপকথনে, কিন্তু ফিওনার মন অন্যদিকে। তার চোখের করে সারাক্ষণ তাকিয়ে রয়েছে সেই কাঠের সিঁড়ির দিকে, যেখান দিয়ে জেসপারের নামার প্রতীক্ষা করছে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটে। কাঠের সিঁড়ির প্রতিটি ধাপে জেসপারের ভারী পায়ের শব্দ শোনা যায়। প্রতিটি পদক্ষেপ তার অপরিসীম শক্তি আর ত্রাসের আভাস। সিঁড়ি বেয়ে নামতে থাকা জেসপারের উপস্থিতি ঘরের প্রতিটি কোণে প্রতিধ্বনি হয়। তার উচ্চতা আভিজাত্য আর তীক্ষ্ণ দৃষ্টি সবার সম্মুখে এক প্রভাব বিস্তার করে। ডাইনিং টেবিলের চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে তার আগমনে। ফিওনার হৃদয় মুহূর্তের জন্য থমকে যায়। অন্যরা গভীর শ্রদ্ধায় তাকিয়ে আছে তাদের প্রিন্সের দিকে, কিন্তু ফিওনার মন দোলাচল করে। আজ আবার কিভাবে তার ভাগ্য নিয়ে খেলা হবে। জেসপার তার রাজকীয় আসনে বসে পড়ল। তার দেহভঙ্গিতে এক ধরনের প্রচণ্ড গাম্ভীর্য ছড়িয়ে পড়ে। সম্রাটের মতো আভিজাত্য আর একচ্ছত্র ক্ষমতার প্রতীক হয়ে সে আসনে তার অধিষ্ঠান বাতাসকেও ভারী করে তোলে। তার সামনে দাঁড়িয়ে থাকা ফিওনা আর অ্যাকোয়ারাকে এক নজর দেখে সে ঠান্ডা গলায় নির্দেশ দিল, অ্যাকোয়ারা, বসে পড়ো টেবিলে, তোমার আসনে। আমাদের সঙ্গে খাবার গ্রহণ করবে। অ্যাকোয়ারা এক মুহূর্তের জন্য ফিওনার দিকে তাকায়। তার চোখে ফুটে ওঠে দ্বিধা আর মায়া। এক অজানা বোধ তার অন্তরকে স্পর্শ করে। ফিওনার এই নিঃশব্দ কষ্ট, এই নীরব প্রতিবাদ তার মনকে আলোড়িত করে। তবুও অ্যাকোয়ারা অবশেষে তার প্রিন্সের আদেশ মেনে নিয়ে আস্তে করে চেয়ারে বসে পড়ে। কিন্তু ফিওনার ভাগ্যে কোনো বসার অনুমতি নেই। জেসপারের নির্দেশ সে একাই সবার খাবার পরিবেশন করবে। তার হাত ধীরে ধীরে এগিয়ে যায় টেবিলের দিকে। একের পর এক প্লেটে নিস্তরঙ্গ দক্ষতায় খাবার তুলে দিচ্ছে। খাবারের গন্ধে টেবিলের অন্যরা তৃপ্তি পেলেও ফিওনার মনে সেই কাজ কোনো আনন্দ বয়ে আনে না। প্রতিটি পরিবেশনের সঙ্গে সঙ্গে তার আত্মমর্যাদা ক্ষতবিক্ষত হচ্ছে, কিন্তু তবুও সে নিরুপায়।
নির্বাসিত এক বন্দির মতো গ্লাস হাউসের এই শৃঙ্খলে জড়িয়ে আছে। অ্যাকোয়ারা দূর থেকে ফিওনার অসহায়ত্বকে লক্ষ্য করে। তার চোখে মিশে থাকে অপরাধ বোধ, কিন্তু সে কিছুই করতে পারে না। ফিওনার প্রতিটি পদক্ষেপে তার অন্তরের গাত গভীরে ঝাঁকুনি লাগে, কিন্তু জাসপারের দৃষ্টির সামনে সে নীরব হয়ে থাকে। অ্যাকোয়ারার মনে মনে দ্বিধাগ্রস্ত। ফিওনার মতো একটা মেয়েকে এভাবে অপমান আর কষ্ট দেওয়া তা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তার মিষ্টি স্বভাব, শান্ত আচরণ সবকিছুই তো প্রমাণ করে যে ফিওনার কোনো জীবের ক্ষতির কারণ নয়। তবু কেন তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? অ্যাকোয়ারা নিজের মনকে প্রশ্ন করে। শুধু মানুষ বলে কি সে এতটা অপদস্থ হবে, নাকি ড্রাগন রাজের নিয়মের বাইরে কিছু চলছে? ফিওনার প্রতি এই অন্যায় আচরণ ড্রাগনদের গর্বিত ঐতিহ্যের সাথে বেমানান। ড্রাগন রাজ্যের নিয়ম তো বরাবরই কঠোর হলেও ন্যায় বিচারের উপর ভিত্তি করেছিল, আর সেখানে এই মানবীর প্রতি এমন নির্মমতা। অ্যাকোয়ারা বুকের ভেতর গুমড়ে ওঠে। প্রিন্সের এই কঠিন প্রীতি কি সঠিক? অ্যাকোয়ারা বুঝতে পারে না, কিন্তু তার মনের ভেতর এক ধরনের অস্বস্তি ঘনীভূত হয়। প্রিন্স অরিজিন এই সাধারণ একটা মানবীর সাথে এমন আচরণ কেন করছেন? এই প্রশ্ন ক্রমেই তার চিন্তার গভীরে প্রতিধ্বনি হতে থাকে, কিন্তু রাজকীয় আদেশের সামনে সে যে অসহায়। নীরবতায় ডাইনিং কক্ষের গুঞ্জন থেমে গেল। জাসপার সবাইকে নিয়ে গুরুত্বপূর্ণ এক মিটিংয়ে বসলো। অন্ধকার ঝলমলে করতে থাকা চাঁদের আলো বড় বড় কাচের দেয়ালের বাইরে ছড়িয়ে পড়ছিল। কক্ষের ভেতর ড্রাগনদের একত্রিত উপস্থিতি গম্ভীর এক আবহ তৈরি করলো। ফিওনা তখন নিজের কক্ষে ফিরে গেছে, আর অ্যাকোয়ারা, যার এই ধরনের মিটিংয়ে থাকার কোনো প্রয়োজনই নেই, শুধুমাত্র কিচেনের কিছু কাজ শেষ করতে এসে নিস্তব্ধভাবে দূরেই দাঁড়িয়েছিল। জাসপার থাইনিয়াসকে নির্দেশ দিল, মিস্টার চ্যানচিং আর ওয়াংলি, ওদের পরিকল্পনা সম্পর্কে যেভাবেই হোক খোঁজ নাও। অ্যাথিরনের মুক্তির পথে এটা একমাত্র ধাপ, যা এড়ানো যাবে না। ওদের পরবর্তী পদক্ষেপ অনুযায়ী আমরা আমাদের পরিকল্পনা করব। থাইনিয়াস সম্মতি জানিয়ে মাথা নিচু করলো। তার ডানা মেলে ধরলো চীনের আকাশে উঠতে। সে জানতো আজকের রাতটা গুরুত্বপূর্ণ। সে বিশেষ একটা সংবাদ নিয়ে ফিরতে চায়, যা এই মিশনের সম্পূর্ণ বদলে দিতে পারে। জাসপার এরপর তার মনোযোগ ফেরালো আলভিরার দিকে। ফিওনাকে দিয়ে গ্লাস হাউস পরিষ্কার করো। কদিন হলো কাজগুলো অপরিষ্কার হয়ে আছে। পুরো লিভিং রুমের কাজগুলো ক্লিন করতে হবে। তবে মনে রেখো, একবার ওকে কোনো কিছু দেখিয়ে না দেয়। সাহায্য করার কোনো অধিকার নেই তার। আলভিরা মাথা নোয়ালো। তার মধ্যে ক্ষীণ এক সংশয় ছিল, কিন্তু জাসপারের চোখের কঠোরতা তাকে নীরব রাখল। কক্ষের বাইরে থাইনিয়াস তখন প্রবল গতিতে চীনের আকাশে পথে ছুটে চলেছে। রাতের বাতাস তার ডানা স্পর্শ করেছে। আজকের রাতের শেষে জাসপার এক বিশেষ বার্তা পেতে চলেছে, যা তার চিন্তার গতিপথে নতুন মোড়ে আনবে। আলভিরা নিঃশব্দে ফিওনার কক্ষে প্রবেশ করলো। ফিওনা তখন একটুখানি বিশ্রামের জন্য চোখ বুজেছিল। সারাদিনের ক্লান্তি তার মুখে স্পষ্ট। আলভিরা তখন তার কণ্ঠকে অদ্ভুতভাবে শীতল করে তুলল। এই মেয়ে শোনো, লিভিং রুমের গ্লাস এখনই পরিষ্কার করতে হবে, প্রিন্সের আদেশ। ফিওনা তার চোখ খোলার সাথে সাথে আলভিরার আদেশের কাঠিন্য বুঝে গেল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। নিঃশব্দে উঠে দাঁড়ালো। তার ভেতরের ক্লান্তি তার চাহনির গভীরে লুকিয়ে রইল। কিছুক্ষণ পর ফিওনা লিভিং রুমে পৌঁছায়, যেখানে গ্লাস পরিষ্কার সরঞ্জামগুলো অগোছালোভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা। একটা বালতি, গ্লাস ক্লিনার, শুকনো সাদা কাপড় আর একটা পুরনো মই। আধুনিক এই গ্লাস হাউসের শোভামণ্ডিত সৌন্দর্যের সাথে এই সরঞ্জামগুলো যেন মেলাতেই পারল না। সারা ঘর জুড়ে কাচের যে আভিজাত ছড়িয়ে আছে, সেখানে তাকে অ্যানালগ পদ্ধতিতে গ্লাস পরিষ্কার করতে হবে, যা নিঃসন্দেহে অপমানের এক সূক্ষ্ম অস্ত্র। ফিওনা বুঝতে পারলো এটাই শুধু শাস্তি নয়, বরং একটা উপহাস। জাসপার তার সাথে খেলা করছে, অকারণেই তাকে এই প্রতিটি পদক্ষেপে হেনস্থা করছে। ফিওনার মন এক মুহূর্তের জন্য থমকে যায়। এই শক্তিশালী ড্রাগন রাজপুত্রের বিরুদ্ধে তার অপরাধটা আসলে কি, যে তাকে এমন কঠিন পরীক্ষার মধ্যে ফেলে রেখেছে? তার চোখের কোণে অজান্তেই জল জমতে থাকে, কিন্তু সে সেই জলকে দেখতেই দেয় না। গ্লাসের পাশে দাঁড়িয়ে এক কঠিন দীর্ঘশ্বাস ফেললো, কাপড় হাতে তুলে নিয়ে কাজ শুরু করলো। এটাই তার একমাত্র পথ। ফিওনা রাত ভর নিঃশব্দে লড়াই করেছে গ্লাসের সাথে। প্রতিটি কাচের পৃষ্ঠ তার
আত্মার প্রতিফলন ধরে রেখেছে। সেখানে ছিল তার ক্লান্তি, নীরব যন্ত্রণা আর অপমানের দাগ। একের পর এক গ্লাস পরিষ্কার করতে করতে কেবল ফ্লোরই নয়, তার মনও ঘোলাটে হয়ে উঠেছে। চারপাশে ছড়িয়ে থাকা সাবানের ফেনা তাকে উপহাস করছিল। ভোরের হালকা আলোয় যখন জানালার কাছে ধাক্কা দিল, ফিওনা এক গ্লাস ক্লান্তি নিয়েই মই থেকে নেমে এলো। মইটা একপাশে রেখে হাতে থাকা বালতি নিয়ে খুব ধীরে ধীরে পা ফেলো। প্রতিটি পদক্ষেপ সাবধানী, এক ভুলে তার পরিশ্রম ভেস্তে না চায়। সাবানের পানিতে ফ্লোর সাদা হয়ে গেছে, আর সেই সাথে তার আত্মবিশ্বাসও ক্ষয় হয়ে যাচ্ছে। ফ্লোর পরিষ্কার করতে হবে, কিন্তু ফিওনার শরীরে আর শক্তি নেই। বালতিতে নতুন করে পানি ভরে ফ্লোরের শেষ অংশের দিকে এগিয়ে এসে যায় সে। ফিওনার উদ্দেশ্য আগে সিঁড়ি মুছবে, তাই ধীরে ধীরে উঠতে যাচ্ছিল। আর তখনই জাসপার সিঁড়ি বেয়ে নামছে দ্রুত পদক্ষেপে, কিছু জরুরি কাজের তাড়া নিয়ে। ফিওনা তখনও সিঁড়ি বেয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে, মাত্র একসাথে পা রেখেছে, চোখ ঠিকমতো না তুলে সে এগিয়ে আসছিল। এক মুহূর্তে দুজনের পথ একই হয়ে গেল। জাসপার সজোরে ফিওনার সাথে ধাক্কা খায়। ফিওনার হাতে থাকা বালতি মুহূর্তেই মাটিতে পড়ে যায়, আর সেই সব পানি ছিটকে পড়ে ফ্লোরে। সাবান আর পানি মিশে পুরো লিভিং রুমের ফ্লোর পিচ্ছিল হয়ে যায়। জাসপার সাবানে হোঁচট খেয়ে পা ঠেকালেও নিজেকে সামনে নিল, কিন্তু ফিওনা ততক্ষণে ভারসাম্য হারিয়ে ঢলে পড়েছে। ফিওনার শরীর তখন ভারসাম্য হারিয়েছে। সে ঝট করে জাসপারের ধূসর রঙের শার্টের কাঁধে আঁকড়ে ধরতে, যাতে পড়ে না যায়। জাসপারের দিকে টান লেগে শার্ট কুঁচকে গেছে। আর পুরো ঘটনাটা এত দ্রুত ঘটে গেছে যে জাসপার বুঝে ওঠার আগেই জাসপার ফিওনাকে নিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছে। তবে ভাগ্যের নির্মম পরিহাসে ফিওনার পতন সরাসরি জাসপারের উপরেই হয়েছে। জাসপার হঠাৎ আঘাতে মৃদু ব্যথা অনুভব করে মাথায়, কিন্তু তার ধ্যান তখনও সম্পূর্ণ অন্যদিকে। ফিওনা তার বুকের উপর পড়ে গেছে, শ্বাসকষ্টের মতোই নীরবতা ঘিরে ধরে মুহূর্তটাকে। ফিওনার চোখগুলো বিস্ময় বড় বড় হয়ে গেছে। সে মাথা তুলতেই দেখতে পেল জাসপারের রাগান্বিত মুখ, যার দৃষ্টিতে এক প্রকার ভ্রুকুটি লুকিয়ে আছে, আর তার সেই অলিভ গ্রিন চোখ দপদপ করে আগুনের মতো জ্বলছে। ফিওনার চুল আর মুখমণ্ডল সাবানের সাদা ফ্যানে আচ্ছন্ন হয়ে পড়েছে। জাসপারের বুকের উপর পড়ে থাকা ফিওনার চেহারা এতই বিচ্ছিন্ন দেখাচ্ছে, পুরো পরিস্থিতির একমাত্র প্রত্যক্ষদর্শী সাবানের সেই ফেনা। এক অদ্ভুত নীরবতা গ্রাস করে চারিপাশকে। শুধু জাসপারের রাগান্বিত দৃষ্টির চাপ ফিওনাকে ভস্ম করে দিতে চাচ্ছে। জাসপারের কণ্ঠের কঠোরতা লোহার শিকলের মতো ফিওনার কানে আঘাত করে। হাই মেয়ে, কোনো কাজ কি এখনো ঠিক মতো? সারা ফ্লোর সাবান পানিতে ভাসিয়ে ফেলেছ, ওঠো আমার উপর থেকে। ফিওনা তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে চেষ্টা করলেও সাবান পানির পিচ্ছিলতাকে তাকে ফের ব্যর্থ করে দেয়। পা পিছলে আবারও সে জাসপারের উপর পড়ে যায়। জাসপার এক নিঃশ্বাসের ব্যথায় মৃদু শব্দ করে, তার মুখের অভিব্যক্তি স্পষ্ট বিরক্তিতে ভরা। ফিওনা পুনরায় মাথা তুলে তাকায়, চোখে লজ্জার ছাপ। উঠতে পারছি না তো, ফিসফিস করে বলে ফিওনা, গলা সুরে এক প্রকার অসহায়ত্ব। জাসপার গভীর বিরক্তি সুরে তাচ্ছিল্য করে বলল, আমার উপর পড়ে থাকতে নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে, তাই না? তাই ওঠা হচ্ছে না তোমার? তার রাগান্বিত দৃষ্টির তীব্রতা ফিওনার মনে চাবুকের মতো আঘাত হানে, আর ফিওনার শরীরের উপর ছড়িয়ে থাকা সাবানের ফেনা আরও প্রকটভাবে হাস্যকর করে তোলে পুরো পরিস্থিতি। জাসপার হঠাৎই ফিওনাকে এক ঝটকায় ঘুরিয়ে নেয়। মুহূর্তের ভেতর ফিওনা তার নিচে আসে, নিজেও ফিওনার উপরে। চারপাশে সাবানের পিচ্ছিল জলধারায় নিমজ্জিত ফ্লোরে ফিওনার চোখে বিস্ময়, আর জাসপারের চোখে অগ্নি, রাগ আর অদ্ভুত এক টান স্পষ্ট হয়ে উঠে। জাসপারের শরীরে ওজন ফিওনার উপর ভর করে আছে, তার উষ্ণ নিঃশ্বাস ফিওনার মুখে এসে ঠেকে। ফিওনার স্পন্দন দ্রুত হয়ে উঠে, আর জাসপার কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। ফিওনার মুখের কাছাকাছি জাসপারের চেহারা, সেই মুহূর্তে তাদের চারপাশে সাদা ফেনা আর ঠান্ডা ফ্লোর এক অদৃশ্য মায়াজালের অংশ হয়ে যায়। ফিওনা বাকরুদ্ধ হয়ে পড়ে। তার শরীরের উপর জাসপার উপস্থিতি তাকে স্তব্ধ করে রেখেছে। জাসপার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই তার ভারসাম্য হারিয়ে যায়। পিচ্ছিল সাবান পানিতে পা পিছলে ফিওনার উপর আবারও ধাপ্পাস করে পড়ে যায়। এবার তার মুখ সরাসরি ফিওনার ঘাড়ে এসে ঠেকে। সেই মুহূর্তে ফিওনার সারা দেহ শীতল স্রোতে শিহরিত হয়ে ওঠে। চারপাশে সব
শব্দ স্তব্ধ হয়ে গেছে। ফিওনার ঘাড়ে জ্যাসপারের গরম নিঃশ্বাসের আভাস স্পষ্টভাবে অনুভূত হয়। তার ত্বকে অজান্তে স্পর্শে নীরব ঝড় বয়ে যায়। জ্যাসপারের চুলের ভেজা অনুভূতি ফিওনার ত্বকে মিশে গিয়ে অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। ঘরের প্রতিটি কোণায় গ্লাসের দেয়ালের প্রতিফলন সেই অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়ে আছে। জ্যাসপার নিজেও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে থাকে। তার মুখ ফিওনার ঘাড়ের কাছে নিবিড়ভাবে স্থির। ফিওনার শ্বাস দ্রুত হয়ে আসে। তার মনে অজস্র চিন্তা এক মুহূর্তের জন্য আটকে গেছে তার। জ্যাসপার ধীরে ধীরে ফিসফিসিয়ে বলে, তোমার এসব বোকা বোকা কাজের জন্য আমাকে বিপদে পড়তে হয় কেন বারবার ফিওনা? ফিওনা কোনো উত্তর দিতে পারে না। তার দেহের প্রতিটি স্নায়ু সেই ঘনিষ্ঠ স্পর্শে বিদ্যুৎ প্রবাহিত হয়ে উঠেছে, আর তার মনের ভেতরে জ্বলতে থাকা প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। জ্যাসপার পুনরায় খুবই সাবধানতার সাথে ধীরে ধীরে ফিওনার উপর থেকে সরে যেতে চায়, কিন্তু হঠাৎই টের পায় যে তার গলার সেই রহস্যময় লকেট জর্জেটের ফ্রকের বুকের কাছে কাপড়ের সাথে জট পাকিয়ে গেছে। তাদের দুজনের মাঝে শূন্যতা আরেকবার বন্ধ হয়ে আসে। ফিওনার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠে। জ্যাসপার কিছুক্ষণের জন্য হতবুদ্ধির মতো চেয়ে থাকে। তার হাতে স্পর্শ করে লকেটটি ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কাপড়ের সূক্ষ্মতা আর লকেটটির ধারালো অংশগুলো তাদের দুজনকে আরও ঘনিষ্ঠভাবে আবদ্ধ করে রেখেছে। ফিওনা নিঃশ্বাস বন্ধ করে স্থির হয়ে থাকে। তার চোখে আতঙ্ক আর অস্থিরতার ছাপ স্পষ্ট, কিন্তু নিজের অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য কিছু বলতে পারছে না। সে অদ্ভুত লকেট জ্যাসপারের সাথে তার অবিচ্ছেদ্য কোনো বাঁধনের মতো তাকে আটকে রেখেছে। আবারও শুরু হলো আরেক ঝামেলা। জ্যাসপার এক প্রকার বিরক্ত সুরে বলে। তার গলার স্বর গভীর তীক্ষ্ণ, কিন্তু তার হাতের প্রতিটি স্পর্শে ফিওনার মন কেঁপে ওঠে, যা তাদের ইচ্ছের বিরুদ্ধে হলেও প্রতিটি ক্ষণে আরও নিবিড় হয়ে আসছে। জ্যাসপারের ধৈর্যের বাঁধ ভেঙেই গেল। সে চিৎকার করে ডাকে আলভিরাকে, আর তার কণ্ঠের সেই কমান্ড গোটা গ্লাস হাউস কাঁপিয়ে তোলে। মুহূর্তে আলভিরা ছুটে আসে। সিঁড়ির উপর থেকে দৃশ্যটি দেখে তার মুখে বিস্ময় ছাপ। সাদা সাবানের ফেনায় ভরা সেই পিচ্ছিল ফ্লোরে ফিওনা আর জ্যাসপার গাঁটছড়া বাঁধা অবস্থায় পড়ে আছে। দৃশ্যটি যেন অপ্রত্যাশিত, তেমনি অবাক করার মতন। আলভিরা নিচে না নেমে দৃশ্যের গভীরতা বুঝে নেয়। নিচে ফ্লোরে দুঃস্বপ্নের মতোই পেচ্ছিল। এই অবস্থায় সে নিজেও সাহায্য করতে পারবে না। তার মুখ থেকে নির্গত হয়, প্রিন্স অরিজিন, এসব কিভাবে হলো? আলবিরা, অযথা প্রশ্ন না করে ফ্লোরে পানি ঢালার ব্যবস্থা করো দ্রুত। আলভিরা তাড়াতাড়ি দোতলা থেকে একটি মোটা পাইপ নিয়ে আসে। তার দ্রুততার সঙ্গে পানি ঢালতে শুরু করে। ওপর থেকে ঝরে পড়া সেই শীতল পানি ধীরে ধীরে ফ্লোরকে ধুয়ে দিচ্ছে, আর সেই সঙ্গে ভিজিয়ে দিচ্ছে জ্যাসপার ফিওনাকে। পানির স্রোতে চারপাশ ভেসে যাচ্ছে, আর ফিওনার কাঁধে ভিজে চুলের ঢেউয়ের মতন তার চারপাশে বয়ে চলেছে। জ্যাসপার ফ্লোরে হাত দিয়ে ভিজে যাওয়ার সত্ত্বেও তার ভ্রু কুঁচকে থাকে। ফিওনার দিকে রাগে অপমানে তাকিয়ে অবশেষে ফেনা আর পানির স্রোত ধুয়ে তাদের মুক্ত করে, কিন্তু সেই মুহূর্তের বোঝা তাদের অনেক মনে এক গভীর রেখাপাত করে দেয়। ফিওনার ঠোঁটে মৃদু কাঁপছে, কোনো অব্যক্ত আবেগ গোপন করতে পারছে না। তার চোখে কোণে জমে থাকা ভেজা ভাবচুকো এক অদ্ভুত অনিশ্চয়তার জন্ম দেয়। সে জানে না এই কেমন মুহূর্তে তার শরীর এমনভাবে সাড়া দিচ্ছে। তার সামনে থাকা জ্যাসপারের সবুজ নেত্রপল্লব এক গভীর রহস্যময়তার নিয়ে ঝলমল করছে। জ্যাসপার কিছুক্ষণ ফিওনার দিকে স্থির নিঃশব্দে তাকিয়ে থাকে। তার চোখের সেই গভীরতা আকর্ষণ নাকি রাগ, তাও ফিওনা ঠিক বুঝে উঠতে পারে না। তার সবুজ চোখের সেই স্থির দৃষ্টিতে কোনো অদৃশ্য তলোয়ার ঝুলে আছে, যা তাদের মাঝে ক্রমাগত দূরত্ব সৃষ্টি করেও এক অদম্য টানে ফিওনাকে তার দিকে টেনে নিচ্ছে। জ্যাসপার হঠাৎ তার দৃষ্টির অচেনা কোমলতা দূরে ঠেলে দেয়। তার ভিতরে রাগের ঝলক ফিরে আসে, কিন্তু সেই মুহূর্তে কি এক নিমিষের জন্য তার চোখে অন্য কিছু ছিল। জ্যাসপার ফিওনার কোমরে জড়িয়ে ধরে এক ঝটকে ফিওনাকে নিয়ে উঠে দাঁড়ায়, আর মুহূর্তের জন্য মনে হয় সময় থেমে গেছে, কিন্তু বাস্তবতা নিষ্ঠুর। যখন সে ফিওনাকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়, ততক্ষণে তার জামার বুকের অংশে থাকা কিছু সুতো আর কাপড় জ্যাসপারের লকেটের সাথে ছিঁড়ে যায়। সম্পর্কের একটা অংশ অচিরেই বিচ্ছিন্ন হয়ে গেল। জ্যাসপার একবার পিছনে ফিরে তাকায় না, হন হন করে
গ্লাস হাউসের ভেতরে থেকে বেরিয়ে যায় ভেজা শরীরের স্নিগ্ধতা নিয়েই। আলভিরা এবার নিচে নেমেই আসে। মনে হলো অগ্নিসংযোগের পর একমাত্র উদ্ধারকারী। তার কণ্ঠে চরম অসন্তোষ। এই মেয়ে, কোনো কাজ ঠিক মতো পারো না? কি করেছো? একই বাড়িঘরের অবস্থা। ফিওনা কিছু বলে না, মাথা নিচু করে থাকে। সমস্ত অভিযোগের বোঝা তার উপরই চেপে বসেছে। সে অনুভব করে এই পরিস্থিতিতে তার নীরবতার অপরাধের স্বীকৃতি, যেখানে তার ভাবনা আবেগ সবকিছুই এক অব্যক্ত কান্নায় রূপ নিচ্ছে।